নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বসন্ত তো এসেই গেছে এবং বসন্ত আসার সঙ্গে সঙ্গে আমাদের বাগানের চরিত্র পরিবর্তনের সময় এসে গেছে। কারণ এতদিন পর্যন্ত শীতের ফুল, মরশুমি ফুল নিয়ে আমরা যেভাবে ব্যস্ত ছিলাম, এখন এই কোকিলের ডাক আমার মনে হয় কোথাও আমাদের সচেতন করে তোলে যে আর মরশুমি ফুল নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, অন্যান্য গাছের দিকে একটু মন দিতে হবে। তবে অন্যান্য গাছের দিকে মন দেওয়ার আগেও শীতে যে সমস্ত গোলাপের পরিচর্যা আমরা শুরু করেছিলাম বা যে সমস্ত গোলাপ আমাদের সঙ্গে রয়ে গেছে বা আছে, বহু বছর ধরে আছে বা হয়তো কয়েক মাস ধরে আছে, সেই সমস্ত গোলাপের দিকে বিশেষভাবে নজর দেওয়ার আদর্শ সময় কিন্তু এখন, অর্থাৎ বসন্তকাল। কেন সেটা বললাম? তার কারণ এই সময় গোলাপে লাল মাকড়ের আক্রমণ প্রচণ্ড পরিমাণে হয় এবং এই আক্রমণ এতটা সাংঘাতিক যে আপনি বুঝে ওঠার আগেই আপনার পুরো গাছ নিমেষের মধ্যে সমস্ত পাতা ঝরিয়ে ফেলতে পারে, গাছ শক পেতে পারে পার্মানেন্টলি এবং মারাও যেতে পারে। এটা কিন্তু আমার সঙ্গে গত বছর ভালো মতোই হয়েছে। আমার 2.5-3 বছরের পুরনো গাছকে রিকভার করাতে রীতিমতো বেগ পেতে হয়েছিল। কাজেই বসন্তকাল যেমনই কোকিলের ডাকে এবং আমরা শীতে শুরুতে যে সমস্ত গাছপালা, মরশুমি গাছপালা বসাতে শুরু করেছিলাম, তাদের ফুলের সম্ভারে ভরে ওঠার সময়, পাশাপাশি কিন্তু গোলাপ এবং অন্যান্য গাছে পোকামাকড়ের আক্রমণেরও আদর্শ সময়। কারণ এই সময় একদিকে যেমন বাতাসে জলীয় বাষ্পের অনুপস্থিতি অর্থাৎ আর্দ্রতার অনুপস্থিতি আমরা অনুভব করতে পারি, পাশাপাশি তাপমাত্রাও কিন্তু ক্রমশ বেড়ে উঠতে থাকে। এই দুয়ের সমাবস্থানে মাকড়ের আক্রমণের একটা আদর্শ পরিবেশ তৈরি হয় এবং এই আক্রমণকে যদি আমরা প্রতিহত করতে না পারি একেবারে প্রথম স্টেজেই, তাহলে কিন্তু যে বিপদের মুখোমুখি গিয়ে আমরা দাঁড়াবো, সেখান থেকে বেরিয়ে আসা কখনো কখনো অসম্ভব হয়ে পড়ে বা কখনো সেটা একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে গোলাপের ওপরে। তো এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। একই সঙ্গে যেমন আমরা শীতে বসানো গাছপালার সৌন্দর্য এখন উপভোগ করছি, পাশাপাশি কিন্তু গোলাপ নিয়েও আমাদের সচেতন থাকতে হচ্ছে। না হলে কিন্তু পরের বছরের জন্য এই গোলাপকে আমরা বা আমাদের প্রিয় গোলাপদের আমরা ভালো করে পরিচর্যা করতে পারবো না। তো কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখবো সেই বিষয়গুলোতে তো অবশ্যই ঢুকবো, কিন্তু তার আগে কয়েকটা কথা বলতে চাই। স্ত্রী মাকড় এবং পুরুষ মাকড়ের মধ্যে একটা পার্থক্য আছে রঙের। স্ত্রী মাকড় গাঢ় লাল বা লালচে হয় এবং পুরুষ মাকড় হলদে থেকে কমলা এই রঙের মধ্যে থাকে। পাতার তলাতে এরা মূলত আক্রমণ করে, ফলত অনেক সময় আমাদের চোখের আড়ালে চলে যায়, আমরা বুঝতে পারি না, দেখতে পারি না। বিশেষ করে আমরা যারা অনভিজ্ঞ বাগানি, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা বোঝা খুব মুশকিল হয়ে যায়। এই জন্য এই সময় আপনাকে অবশ্যই ভিজিলেন্ট থাকতে হবে। আমি সে বিষয়ে পরে কথা বলছি, আগে পোকামাকড়ের বিষয়টা পরিষ্কার করে নিই। এবং এরা কিন্তু মোটামুটি 3 থেকে 5 সপ্তাহের মধ্যে একটা গাছকে পুরোপুরি শেষ করে ফেলতে পারে, মানে সমস্ত পাতার নিউট্রিয়েন্টস পাতার তলা থেকে শুষে নিতে পারে এবং তার ফলে পাতাগুলো আস্তে আস্তে অনেকটা ফ্যাকাশে হয়ে যায় এবং একটু হলদেটে হতে শুরু করে প্রথমে এবং তারপর আস্তে আস্তে বাদামি হতে শুরু করে যদি আক্রমণ খুব বেশি পরিমাণে বেড়ে যায়, এবং তারপর পাতাগুলো ঝরে যায় এবং গাছ একেবারে পত্রহীন হয়ে পড়ে। এবং বুঝতেই পারছেন, আমাদের এই ক্ষণস্থায়ী বসন্তের শুরুতেই যদি গোলাপের সমস্ত পাতা ঝরে যায়, তাহলে সেই গোলাপ কী করে নিজেকে রিকভার করবে প্রচণ্ড গরমের মধ্যে? কাজেই এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই মাকড়ের বিষয়টাকে মাথায় রেখে কিন্তু বসন্তকালে গোলাপের পরিচর্যা আপনাকে করতে হবে। এবং মোটামুটি স্ত্রী মাকড় প্রায় 200খানা ডিম পাড়তে পারে, কাজেই খুব দ্রুত এরা ছড়িয়ে পড়তে পারে এবং এক গাছ থেকে আরেক গাছে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সেটা জল দেওয়ার মানে জল প্রয়োগের মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে, সেটা হাওয়ার মাধ্যমেও ছড়িয়ে পড়তে পারে। কাজেই এই একটা সাধারণ ধারণা আমার মনে হয় মাকড় সম্পর্কে আপনাদের জেনে রাখা প্রয়োজন, লাল মাকড় সম্পর্কে, যাতে আপনারাও ব্যাপারটা সম্পর্কে সচেতন থাকতে পারেন এবং আপনাদের বন্ধুদেরও সচেতন করতে পারেন। তো এগুলো তো হচ্ছে মাকড় সম্পর্কে কতগুলো জেনারেল ইনফরমেশন, কিন্তু মাকড়ের হাত থেকে কি করে আপনারা গাছকে বাঁচাবেন সেই বিষয়ে আবার কথা বলবো। প্রথম পয়েন্ট হলো গাছকে প্রতিদিন একবার করে কমপক্ষে
ভালো মতো স্নান করানো, বিশেষ করে পাতার তলায় থারালি ওয়াটারিং করা, জল দেওয়া বা জল স্প্রে করা। সবসময় মনে রাখবেন মাকড়ের ক্ষেত্রে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কখনোই মাকড় হবে এবং তারপর আপনি পরিচর্যা করতে শুরু করবেন বা গাছে জল দেবেন, গাছের পাতায় জল স্প্রে করবেন, একেবারেই করবেন না। আপনি মোটামুটি যখন শীত আস্তে আস্তে থিতিয়ে যাচ্ছে, কমে আসছে এবং তাপমাত্রা বাড়তে শুরু করছে, তখন গোলাপের পাতার তলায় মাকড় হোক আর না হোক, গাছকে থারালি চান করাবেন। পাতার তলা প্রত্যেক দিন একবার করে ধুয়ে দেবেন। যদি আপনার মনে হয় সেটা আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে একদিন অন্তর একদিন অবশ্যই পাতা ধুয়ে দেবেন এবং আপনি চেষ্টা করবেন যে জল ব্যবহার করছেন সেই জল যেন ঠান্ডা হয়। ফ্রিজের চিল্ড ওয়াটার ব্যবহার করার চেষ্টা করুন, তাহলে খুব ভালো হয়, কারণ মাকড় ঠান্ডা জলা জায়গা একেবারেই পছন্দ করে না। মাকড় পছন্দ করে শুষ্ক এবং একটু উষ্ণ জায়গা। আমি এই জন্যই ওই ক্রমবর্ধমান তাপমাত্রা এবং বাতাসে জলীয় বাষ্পের অনুপস্থিতির কথা বলেছি। তো এই শুষ্ক অবস্থা এবং একটু উষ্ণ অবস্থা এদের কাছে খুব পছন্দের এবং এটাই তাদের আদর্শ সময় ডিম তৈরি করার ক্ষেত্রে এবং বংশবৃদ্ধি করার ক্ষেত্রে। তো সেই জন্য অবশ্যই মাথায় রাখবেন যে পাতার তলাটা বিশেষ করে ভালো মতো ধুয়ে দিতে বা ভিজে রাখতে। সেটা আপনি ভোরবেলা করতে পারেন, আপনি চাইলে সন্ধ্যায় করতে পারেন। আমি অতিরিক্ত জল নষ্ট করার পক্ষপাতী নই, সেই জন্য দিনে একবার করে এটা করলেই হবে। যদি আপনার কাছে অনেক গোলাপ থাকে তাহলে তো আপনাকে একটু বেশি দায়িত্ববান হতে হবে। যদি কম গোলাপ থাকে তাহলে আমি বলবো চেষ্টা করুন দিনে 2 বার পাতার তলা ভালো করে ধুয়ে দিতে। যদি এটা আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা জানবেন যে মাকড় আক্রমণের 50% প্রতিহত করার জায়গায় আপনারা নিজেদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। কারণ যদি পাতার তলা মোটামুটি আর্দ্র থাকে এবং পোকারা তো অনেক ক্ষেত্রে আমাদের থেকেও খুব স্মার্ট, তো তারা যখন বুঝতে পারবে যে পাতার তলাটা আর্দ্রতা ধরে রাখছে মাঝে মাঝেই, তো তখন কিন্তু তারা আর খুব একটা আক্রমণ করতে পারবে না, তারা সেখান থেকে সরে আসবে বা চলে যাবে। দ্বিতীয় কাজ হলো গাছকে পরিষ্কার রাখা এবং গাছের চারপাশ পরিষ্কার রাখা। দেখুন, পোকামাকড় বা ছত্রাক যাই বলুন না কেন, এদের আক্রমণ কিন্তু একটু নোংরা জায়গা, একটু অপরিচ্ছন্ন জায়গা, একটু ঘন জায়গায় হয়, যেখানে হাওয়া চলাচল খুব একটা হচ্ছে না, খুব একটা আলো এসে পৌঁছচ্ছে না। এবার অনেক সময় দেখা যায় যে শীতের শুরুতে বিশেষ করে হাইব্রিড টি যে সমস্ত গোলাপ আছে সেই সমস্ত গোলাপের ক্ষেত্রে বা অন্যান্য গোলাপের ক্ষেত্রেও দেখা যায় শীতের শুরুতে যে পাতাগুলো তৈরি হয়েছিল তার মধ্যে অধিকাংশ পাতাই আস্তে আস্তে ঝরে যাচ্ছে, কম বেশি টুকটাক হলদেটে হয়ে যাচ্ছে। এবং অনেক সময় দেখা যায় কিছু ডালে ডাইব্যাক হয়েছে, কিছু ডাল হয়তো গরমের শুরুতে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, সেগুলো হয়তো দুর্বল ডাল ছিল, সেই ডালগুলো শুকিয়ে যাওয়ার প্রবণতা অনেক বেশি থাকে। তো এই সমস্ত শুকনো ডাল, দুর্বল ডাল, পাতা খুব একটা ভালো নেই যে ডালে, বা খুব ঘন হয়ে গেছে যে জায়গায় পাতা বেশি ঘন হয়ে গেছে, সেই সমস্ত জায়গাগুলোকে টুকটাক একটু কেটে দিন, টুকটাক দুর্বল ডালপালাগুলোকে ছেঁটে দিন, টুকটাক পাতা কেটে ফেলুন। নিচের দিকে পাতা কাটবেন, দয়া করে নতুন পাতাগুলো যেগুলো শীতের মাঝখানে এসেছে বা শীতের শেষের দিকে এসেছে সেগুলো কাটতে যাবেন না। নিচের দিকে পাতাগুলো যেগুলো হলদেটে হয়ে যাচ্ছে, একটু ঘুরে কুঁকড়ে গেছে, ধারগুলো হয়তো একটু কালচে কালচে হয়ে গেছে, সেই পাতাগুলো ছেঁটে দিন। ডালপালাগুলো পরিষ্কার করে দিন, মাটিটা ভালো করে পরিষ্কার করে দিন, গাছ যেখানে আছে তার চারপাশটা ভালো করে পরিষ্কার করে দিন, যাতে ভালো মতো এয়ার সার্কুলেশন হয়, হাওয়া চলাচল হয়, এবং আপনি যে জল স্প্রে করছেন সেটা যাতে প্রত্যেকটা পাতার তলায় পৌঁছে যায় সেই ব্যবস্থা করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আপনি যখন শুকনো ডালপালা কেটে ফেলছেন, খুব বেশি পরিণত পাতা যেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, বা আপনি বুঝতে পারবেন যে 1-2 সপ্তাহের মধ্যে পাতাগুলো হলদেটে হয়ে যাচ্ছে বা হলদেটে হয়ে যাবে, সেই পাতাগুলো সরিয়ে ফেললে একদিকে যেমন নতুন পাতা আসার একটা পরিবেশ তৈরি হয়, একটা পরিসর তৈরি হয়, গাছ এনকারেজড হয় নতুন পাতা আনার ক্ষেত্রে, পাশাপাশি গাছ পরিষ্কার থাকে এবং আপনি দেখবেন পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কম হয়। গাছ পরিষ্কার রাখা, ভালো মতো জল প্রয়োগ করা পাতার তলায়, এবং গাছের মধ্যে যাতে এয়ার সার্কুলেশন, হাওয়া চলাচলটা ভালো মতো হয়, এই কয়েকটা জিনিসকে যদি আপনি এনশিওর করতে পারেন তাহলেও কিন্তু আপনি মাকড়ের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন। এবং এটা শুধুমাত্র গোলাপ গাছের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অন্যান্য গাছের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য। কারণ বসন্তকালে আবার অন্যান্য যে সমস্ত পেরেনিয়ালস আছে, বহুবর্ষজীবী গাছ আছে, তাদেরও নতুন পাতা আনার সময় মাকড় কিন্তু কচি নরম পাতাতে আক্রমণ করে না, মাকড় পরিণত পাতায় আক্রমণ করে, যার জন্য সেটা গাছের ক্ষেত্রে আরও বেশি ডেট্রিমেন্টাল হয়ে যায়।
কারণ পরিণত পাতাই তো গাছের মূল চেহারাকে ধরে রাখে, স্বাস্থ্যকে ধরে রাখে। তাদের উপর আক্রমণ করলে হঠাৎ করে গাছ একটা শক পায় এবং তাতে কিন্তু মৃত্যুর দিকে তারা খুব দ্রুত এগিয়ে যায়, বা বলতে পারেন খুব দ্রুত স্টান্টেড হয়ে যেতে পারে বা গাছ থমকে যেতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। গাছকে পরিষ্কার রাখাটাও কিন্তু মাকড়ের আক্রমণকে প্রতিহত করার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর আমরা যতই বলি না কেন, তারপরেও কিন্তু অনেক সময় মাকড়ের আক্রমণ হতে দেখা যায় গোলাপ গাছে। বসন্তকালে আমরা হাজার চেষ্টা করেও প্রতিহত করতে পারি না। আমি গত বছর প্রতিহত করতে পারিনি, এবছরও প্রতিহত করতে পারিনি, অনেক চেষ্টা করেও প্রতিহত করতে পারিনি। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে অবশ্যই আমরা কীটনাশক ব্যবহার করব, কিন্তু এইবারে যে কথাগুলো বলবো মন দিয়ে শুনবেন, কারণ কীটনাশক ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সচেতন হতে হবে। কারণ এই ক্রমবর্ধমান তাপমাত্রার কথা যে একটু আগে বলছিলাম, এই ক্রমবর্ধমান তাপমাত্রায় যদি আপনারা খুব হার্শ কেমিক্যাল বেসড কোনো কীটনাশক ব্যবহার করেন, তাহলে কিন্তু পাতা খারাপ হয়ে যেতে বাধ্য। পাতা কিন্তু পুড়ে যেতে পারে, পাতা কালচে হয়ে যেতে পারে। এটা কিন্তু আমার সঙ্গে গত বছর হয়েছিল। কাজেই রাসায়নিক সার ব্যবহার না করে চেষ্টা করবেন জৈব কীটনাশক ব্যবহার করতে। আমি যেমন কাকা ব্যবহার করি, ট্র্যাপ ব্যবহার করি, এগুলো জৈব পদ্ধতিতে তৈরি, এবং এগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো কাজ ফল পেয়েছি, উপকার পেয়েছি। এবং এগুলো সব সময় ঠান্ডা জলে মিশিয়ে ব্যবহার করবেন, সন্ধ্যায় ব্যবহার করবেন, কারণ তাহলে সন্ধ্যার পর রাত, পরের দিন ভোর একটা দীর্ঘ সময় ঠান্ডা থাকায়, যেহেতু বসন্তের রাতগুলো তো যথারীতি ঠান্ডাই থাকে মোটামুটি, তো প্লেজেন্ট থাকে, এক কথায় বলতে গেলে মনোরম থাকে। তো তাতে কি হয়, গাছ অনেকটা রিকভার করে নিতে পারে। পরের দিন যখন আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করে, তাতে খুব একটা গাছের অসুবিধা হয় না এবং পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে, কারণ আপনি সন্ধেবেলায় ঠান্ডা জলে মিশিয়ে ব্যবহার করেছেন কীটনাশক, এবং পাশাপাশি আপনি অনেকক্ষণ আগে প্রয়োগ করেছেন এবং এগুলো জৈব পদ্ধতিতে তৈরি করা ওষুধ, কাজেই খুব একটা সমস্যা গাছের হবে না। কীটনাশক ব্যবহার করার পরের দিন চেষ্টা করবেন গাছকে ভালো মতো স্নান করিয়ে দিতে, সেটা পাতার তলা এবং পাতার উপর দুদিকেই। তাহলে কি হবে, অতিরিক্ত ওষুধ ধুয়ে বেরিয়ে যাবে এবং পাশাপাশি যে পোকামাকড়ের আক্রমণটা হয়েছে, অর্থাৎ যে মাকড়ের আক্রমণ হয়েছে, তারাও যেহেতু দুর্বল হয়ে গেছে ওষুধ প্রয়োগের ফলে, তারাও ধুয়ে বেরিয়ে যাবে। ফলত কীটনাশক ব্যবহার করার পরের দিন কিন্তু গাছকে অবশ্যই পরিষ্কার জলে ভালো করে রোদ ওঠার আগে সকালবেলায় স্নান করিয়ে দেবেন, রোদটা লাগতে দেবেন না। এবং চিকিৎসা চলাকালীন বা এই ওষুধ প্রয়োগ চলাকালীন যদি সম্ভব হয়, এটা পুরোপুরি অপশনাল, এটা না করলে খুব একটা সমস্যা নেই, কিন্তু যদি আপনার কাছে প্রভিশন থাকে তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এমন জায়গায় গাছকে রাখতে যে রোদ চড়া হতে শুরু করলে সেই রোদটা ডাইরেক্টলি সরাসরি যেন গাছে এসে না পৌঁছয়। তাহলে গাছ খুব একটা শক পাবে না, কারণ এই তাপমাত্রা বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক সময় আমরা হয়তো আবেগবশত একটু বেশি কম ওষুধ ব্যবহার করে ফেলি, বেশি কম পরিমাণে ওষুধ ব্যবহার করে ফেলি, তাতে কিন্তু অত্যন্ত অসুবিধা হয় গাছের। এবং তার হাত থেকে গাছকে বাঁচানোর জন্য, সেফ সাইডে থাকার জন্য মোটামুটি এমন জায়গায় গাছ রাখুন বা রাখার চেষ্টা করুন যেখানে 10টার পর থেকে আর খুব একটা টানা সরাসরি রোদ না আসে। এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি আপনারা বসন্তকালে গোলাপের পরিচর্যা করেন, তাহলে আমার মনে হয় আপনারাও মাকড়ের হাত থেকে গোলাপকে বাঁচাতে পারবেন এবং গাছ খুব ভালো মতো বেড়ে উঠবে। এবং এটা মনে রাখবেন, বসন্তকাল কিন্তু আগামী বছরের জন্য যেমন একদিকে গোলাপকে তৈরি করার সময়, পাশাপাশি গরমের জন্য, আগামী গ্রীষ্মের জন্য গোলাপকে তৈরি করারও কিন্তু আদর্শ সময়। এবং এই সময় কিন্তু গোলাপ গাছকে রিপোর্টিংও আপনারা করতে পারেন। সেটা কিভাবে করবেন আমি পরে ভিডিওতে বলবো অবশ্যই, কারণ আমি নিজে এখন রিপোর্টিং করছি, কারণ বসন্তকাল কিন্তু গোলাপের রিপোর্টিংয়ের আদর্শ সময়, এটাও মাথায় রাখবেন। সে বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো, আজ নয়। আজ এ পর্যন্তই। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।